রাতভর বৃষ্টিতে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি। দুর্গত 11 জেলায় মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ক্ষয়ক্ষতি 2000 কোটি টাকার বেশি, জানালেন উপদেষ্টা। কয়েকদিনের বৃষ্টির প্রভাব রাজধানীর কাঁচা বাজারে। সরবরাহ সংকটে সব ধরনের সবজি কেজিতে বেড়েছে 15 টাকা। ঝাল ও ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচ, পেঁয়াজের। বৈরী আবহাওয়ায় সাগরে যেতে পারছেন না বেশিরভাগ জেলে। কমেছে ইলিশের সরবরাহ। বরগুনায় পাথরঘাটায় বেড়েছে সব ধরনের মাছের দাম। এবং আরব আমিরাতের বাংলাদেশ মিশনের সেবা পেতে হয়রানির অভিযোগ প্রবাসীদের। মালয়েশিয়ায় ভোগান্তি কমাতে নানা উদ্যোগ নেয়ার দাবি দূতাবাসে। বন্ধের দিনেও নেওয়া হচ্ছে আবেদন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। আগ্রাসী বন্যায় ভাসছে গ্রামের পর গ্রাম। রাতভর বৃষ্টিতে নোয়াখালীতে আরও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতি। গত 24 ঘন্টায় লোকালয়ে পানি বেড়েছে 1 ফুটের বেশি। পানিবন্দী রয়েছেন এখনও 20 লাখ মানুষ। দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। সেই সঙ্গে নতুন করে কুমিল্লা, নোয়াখালী, সোনাপুর মহাসড়কের বিভিন্ন স্থানে পানি উঠেছে। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে ছুটছেন অনেকেই। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুর পৌর এলাকায় আছেন রিপোর্টার আতাউর কাউসার এবং ফেনীর এসএসকে এলাকায় আছেন আতিয়া সজল। সরাসরি শুরুতেই যাচ্ছি কাউসারের কাছে। কাউসার, লক্ষ্মীপুর পুলিশ লাইনের সেই মূল সড়কের পাশে আমি এখন যে জায়গাটি আছি, দেখতে পাচ্ছেন যে মূল সড়কের পাশে এখানে এই পরিমাণ পানি জমেছে। আমার পেছনে যে ঘরগুলো দেখা যাচ্ছে সেই ঘরগুলোর অর্ধেকের বেশি পরিমাণ এই মুহূর্তে পানির নিচে তলিয়ে গেছে। এখানকার যে বাসিন্দারা রয়েছেন তাদের কয়েকজনের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তারা বলছেন যে গতকাল পর্যন্ত তারা এই বাসাগুলোতে ছিলেন এবং তাদের ফ্লোরে পানি ছিল, খাটের কাছাকাছি পানি পৌঁছে গিয়েছিল। এক পর্যায়ে তারা খাটের নিচে ইট দিয়ে খাট আরও কিছু উঁচু করে তারা সেই খাটে অবস্থান নিয়েছিলেন। কিন্তু গত রাতের পর থেকে পানি আরও বাড়তে থাকায় তারা বুঝতে পারলেন যে এখানে খাটের উপরেও আর তাদের থাকার সুযোগ নেই, যার প্রেক্ষিতে তারা রাস্তার পাশে তাঁবু টাঙিয়ে এই মুহূর্তে থাকছেন। তো এখানে অন্তত প্রায় 100 খানেক ঘর আছে এখানকার মানুষজন আমাদেরকে যা বলেছেন, এবং প্রায় প্রতিটি বাসার অবস্থায় একই রকম। প্রতিটি বাসা থেকে মানুষ বাধ্য হয়েছেন সরে যেতে এবং বলছেন যে আশ্রয় কেন্দ্রগুলোতে আগে থেকে অনেক মানুষজন আছেন, যার কারণে আশ্রয় কেন্দ্রগুলোতেও আর জায়গা নেই, যে কারণে তারা আশ্রয় কেন্দ্রেও যেতে পারছেন না। এই মুহূর্তে লক্ষ্মীপুর এবং নোয়াখালীর যে মূল সড়কটি, সেই সড়কের পাশে তাঁবু টাঙিয়ে, বাঁশ দিয়ে তাঁবু টাঙিয়ে সেখানেই তারা অবস্থান করছেন। তো যেমনটি এর আগে আমরা বলছিলাম যে ফেনীর ভয়াবহ বন্যার পরে সেই পানি যতই পশ্চিম দিকে যাচ্ছিল, এক পর্যায়ে নোয়াখালী প্লাবিত হয়েছে এবং নোয়াখালীতেও আমরা একই ধরনের অবস্থা দেখেছি, যে অবস্থা এই মুহূর্তে আমরা দেখছি লক্ষ্মীপুর এলাকায়। তো এখানে যে বন্যা পরিস্থিতি, সেটার অন্যান্য যে 11টি জেলা রয়েছে সবগুলো জেলার মতোই এখানেও এই মুহূর্তে বন্যায় প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। এবং তারা বলছেন যে তারা এই মুহূর্তে তাদের সুপেয় পানির অভাব এবং অন্যান্য যা যা কিছু সচরাচর বন্যা হলে যে ধরনের দুর্ভোগ পোহাতে হয় তার সবগুলো দুর্ভোগই তাদের পোহাতে হচ্ছে। তাদের সুপেয় পানির অভাব আছে, তারা শুকনা খাবার পাচ্ছেন না, তাদের রান্না করার সুযোগ নেই এবং তাদের নানা ধরনের অসুখ বিসুখ ছড়িয়ে পড়ছে। তো তারা শুকনা খাবার, পানি, সুপেয় পানি এবং ওষুধ, অন্যান্য যা যা কিছু প্রয়োজন সব কিছুই তারা চাইছেন যে ত্রাণের মাধ্যমে তাদেরকে দেয়া হোক। এবং তারা বলছেন যে এটি তো মহাসড়কের পাশে, ভেতরে আরও প্রত্যন্ত অঞ্চলে ওইদিকের অবস্থা আরও অনেক বেশি খারাপ, কিন্তু আসলে নৌকা না থাকার কারণে সেখান থেকে মানুষজনকে উদ্ধার করা যাচ্ছে না, সেখানে ত্রাণও পৌঁছানো যাচ্ছে না, এমনটি তারা বলছেন। তো এখানে কিছু যেগুলো আসলে কিছুটা উঁচু করে বানানো, যে ঘরগুলোতে এখনো পর্যন্ত ঘরের লেভেল পর্যন্ত, নিচে ফ্লোরের লেভেল পর্যন্ত পানি এসছে, এখনো পর্যন্ত পানি ওঠেনি। তবে পানি বাড়ার যে লক্ষণ আমরা দেখছি এবং যে লক্ষণ এখানকার বাসিন্দারা বলছেন, যে তাদের অতীত অভিজ্ঞতা বলছে যে হারে পানি বাড়ছে, হয়তো আগামীকাল সকাল নাগাদ এই ঘরগুলোতেও আর থাকার সুযোগ হবে না। তো
তো এই যে বিষয়টি বলছিলাম বা যে দৃশ্যটি দেখাচ্ছিলাম, এটি আসলে শুধু লক্ষ্মীপুরের একার ঘটনা না। যে জেলাগুলো বন্যায় আক্রান্ত হয়েছে, বন্যা দুর্গত প্রত্যেকটি এলাকার দৃশ্য একই। আমাদের সহকর্মীরা বিভিন্ন জেলায় কাজ করছেন। ফেনীতে আছেন আমাদের আরেক সহকর্মী আতিয়া সজল, সেখানকার বন্যা পরিস্থিতি জানতে চলে যেতে চাই তার কাছে। পেট্রো বাংলা এলাকায়, সেই পেট্রো বাংলা এলাকায় চিত্র দেখতে পাচ্ছেন, একদল স্বেচ্ছাসেবক বা স্থানীয় যারা যুবক রয়েছে তারা এই বোটটি নিয়ে মাথা সমান পানির উপর দিয়ে টেনে টেনে নিয়ে গিয়ে এই এলাকার যারা রুগী বা অসুস্থ বা বয়োবৃদ্ধ রয়েছেন তাদেরকে উদ্ধার করে একটু নিরাপদ জায়গায় নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন যে প্রায় এক সপ্তাহ ধরে ফেনীর যে এই শহরের বিভিন্ন জায়গার চিত্র যদি দেখাই, এইভাবে তলিয়ে রয়েছে। পেট্রোল বাংলা এলাকার চিত্র যদি এমন হয়, শহরের দু চারটি জায়গা কিছুটা তুলনামূলকভাবে ভালো থাকলেও শহরের তো কিন্তু সদর উপজেলার বেশিরভাগ ইউনিয়ন কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে। এছাড়া কিন্তু নতুন নতুনভাবে ফেনীর যে সোনাগাজী এবং দাগনমূঢ়ি উপজেলা রয়েছে তা কিন্তু পানি প্রবাহিত হয়ে বাড়িঘরে পানি ঢুকে সেখানে কিন্তু আরেক মানবতার বা একটা অপরিস্থিতি বা অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে জনদুর্ভোগ বাড়ছে। আপনাকে যদি বলি, ফেনীর যে ফুলগাজী এবং যে পরশুরাম ছাগলনাইয়া সেখানে কিন্তু পানি কিছুটা কমলেও সেখানে রাস্তাঘাটের যে বিপর্যস্ত বা ক্ষতবিক্ষত অবস্থা, সেখানে মানুষজন যেতে পারছে না কোনো কিছু নিয়ে, ত্রাণ নিয়ে। কারণ হচ্ছে কোথাও পানি আছে, কোথাও সড়ক থেকে পানি নেমে গিয়েছে, বোট নিয়ে গেলে রাস্তা শুকিয়ে গেছে, যাওয়া যাচ্ছে না। আবার কোথাও কোথাও পানি বেশির কারণে পরিবহন নিয়ে যাওয়া যাচ্ছে না, যার কারণে প্রচুর সংখ্যক ত্রাণ নিয়ে মানুষ আসলেও সে সকল ত্রাণ মানুষের মাঝে সমভাবে বন্টন করার মতন তেমন কোনো সমন্বয়হীনতার কারণে কিছু জায়গায় ত্রাণ পাচ্ছে, আবার কিছু কিছু জায়গায় ত্রাণ পাচ্ছে না বলে মানুষের ভিতর ক্ষোভ, হাহাকার এবং দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে নতুন নতুন যেসব এলাকা প্লাবিত হচ্ছে, বিশেষ করে সোনাগাজী এবং দাগনভূঞাতে, সেসব এলাকায় কিন্তু বিশুদ্ধ পানি, শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। অন্যদিকে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া যেখানে পানি কিছুটা নামতে শুরু করেছে, সেখানে রান্না করে খাওয়ার মতো খাবার এখন প্রয়োজন থাকলেও সেখানে ওইভাবে পরিমাণ খাদ্য সেখানে যাচ্ছে না। সর্বোপরি যদি আপনাকে বলি যে একটি মানবতার জীবনযাপন যে শুরু হয়েছে পুরো জেলা জুড়ে, সে ফেনী জেলার 6টি উপজেলার 43টি ইউনিয়নে সমপরিমাণভাবে যদি এ সকল বিভিন্ন জায়গা থেকে আসা ত্রাণ বন্টন হতো, তাহলে মানুষের যে বিপর্যয় সেটা অনেকটা কেটে যেত। আর এই পানি কখন কি নামবে তা আসলে সঠিকভাবে বলাও যাচ্ছে না। বিভিন্ন জায়গায় কিন্তু এমনভাবে বন্যা পরিস্থিতিতে ফেনীবাসী আগে কখনো পড়েনি, তার কারণে পুরো একটা হাহাকার পরিবেশ তৈরি হয়েছে। এখন স্থানীয়রা যারা দাবি জানাচ্ছেন, তারা কিন্তু যদি সমভাবে এ সকল ত্রাণ বন্টন করে যেসব এলাকায় যেসব জিনিস প্রয়োজন তা যদি বন্টন করে পৌঁছানো যেত, তাহলে মানুষের দুর্ভোগ যেমন কমতো, মানুষের জীবন যেমন বাঁচত, তেমনি করে মানুষ কিন্তু এসবের যে অনাকাঙ্ক্ষিত পরিবেশ বা এমন বিপর্যস্ত পরিবেশ থেকে কিছুটা উদ্ধার হতো। তাই তারা দাবি জানিয়েছেন যে সকল ত্রাণ আসছে তা যেন সমভাবে 43টি ইউনিয়নে সমভাবে বন্টন করতে প্রয়োজন উদ্যোগ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা সকলের। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে, তার আগে যুক্ত ছিলাম লক্ষ্মীপুরে। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। গত 4 দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালী, পায়রা সহ সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে বৃষ্টির কারণে খাল বিলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। পটুয়াখালী জেলায় গত 24 ঘন্টায় 76.02 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যা কবলিত 11 জেলায় মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ 2000 কোটি টাকার বেশি বলে জানিয়েছেন উপদেষ্টা ফরিদ আক্তার। সকালে সচিবালয় ব্রিফিংয়ে তিনি আরও জানান, ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি পশু খাদ্য সরবরাহ, চাষিদের সহজ শর্তে ঋণ দেওয়া সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। এই বন্যায় জানমালের ক্ষতিসহ মৎস্য প্রাণী সম্পদ খাতে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এই খাতে এখন পর্যন্ত আনুমানিক ক্ষতির পরিমাণ দুধ, ডিম সহ প্রায় 411 কোটি টাকা। মৎস্য খাতে ক্ষতিগ্রস্ত পুকুর, দিঘি, খামারের সংখ্যা 1,80,899টি। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ 1,590 কোটি
36 লক্ষ টাকা। প্রস্তাব রাখতে চাই যে সহজ শর্তে তাদেরকে ঋণ প্রদান করা এবং যে ঋণের একটা যে কিস্তি তাদের এখন ডিউ হয়ে আছে সেটা এই মুহূর্তে তারা দিতে না পারলে সেটা বিবেচনা করে। শুভ জন্মাষ্টমীতে বঙ্গভবনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সরাসরি যাচ্ছে তার কাছে। এবছর আমরা এমন একটি সময় জন্মাষ্টমী উৎসব উদযাপন করছি যখন ভয়াবহ বন্যায় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 11টি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকজনের প্রাণ গেছে, কৃষি প্রাণী সম্পদ সহ সম্পদেরও যথেষ্ট ক্ষতি হয়েছে। বন্যা কবলিত এলাকার লোকজন মানবতর জীবনযাপন করছে। অসহায় এসব লোকদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি জীবন ধারণের জন্য খাদ্য, পানি ও ঔষধ সহ বহুমুখী সহায়তা প্রয়োজন। সরকার বন্যা কবলিত মানুষের সহায়তায় সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র জনতাও তাদের সাধ্যমতে সহায়তা দিয়ে যাচ্ছে। দেশের এই সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আশা করি পরোপকারের মহান ব্রত নিয়ে যারা যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবেন। সম্মানিত সুধীমণ্ডলী, হিন্দু ধর্মাবতার শ্রীকৃষ্ণ ছিলেন একজন পরোপকারী ও মানবদরিদ্র মানুষ এবং সমাজ সংস্কারক। সমাজ থেকে অন্যায়, অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করতে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন। অপশক্তির হাত থেকে শুভ শক্তিকে রক্ষার জন্য শ্রীকৃষ্ণ মথুরার অত্যাচারী রাজা কংসকে হত্যা করে মথুরায় শান্তি স্থাপন করেন। শ্রীকৃষ্ণের ভাব ও দর্শন যুগে যুগে ধরে হিন্দু সমাজ ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত ও অনুপ্রাণিত করছে। শুভ জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনে কথা বলছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অন্তর্বর্তী সরকার ঠিক কতদিন ক্ষমতায় থাকবে সে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষে কখন নির্বাচন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব দাবি দাওয়া পূরণে সময় প্রয়োজন উল্লেখ করে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সেনাসহ বিভিন্ন বাহিনীকে কলঙ্কিত করা হয়েছে। পর্যায়ক্রমে দোষীদের সাজা নিশ্চিত করা হবে। ভবিষ্যতে বন্যা মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে জানিয়ে বন্যার্তদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি। ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে। ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার। নতুন প্রজন্মের মানুষ সহ কোটি কোটি মানুষের ভোটাধিকারকে বছরের পর বছর হরণ করেছে। শুধু আমি বলবো, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবকে গুম নির্যাতনের কাজে লাগিয়ে তাদের কলঙ্কিত করা হয়েছে। তারা দেশের গৌরব। তাদেরও কিছু অতি উৎসাহী সদস্যের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত দেখতে চাই না। আমরা অপরাধীদের চিহ্নিত করতে চাই
এবং তাদের শাস্তি দিতে চাই। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশেপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের কাজ করতে দেন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন, কখন নির্বাচন হবে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। তারা যখনই বলবে আমরা চলে যাব। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা রাজনৈতিক আলোচনা থেকেই আসবে। এই দিক নির্দেশনা না পেলে আমরা দাতা সরকার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে আলোচনায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারছি না। আমি নিশ্চয়তা দিচ্ছি, আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না। আমরা আপনাদের সকলের দোয়া চাই। পঞ্চম দিনের মতো চলছে শিক্ষার্থীদের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার মনির হোসেন এবং চট্টগ্রামের 16 শহর রেল স্টেশনে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি শুরুতেই যাচ্ছে মনিরের কাছে। মনির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহের পঞ্চম দিন চলছে এবং পঞ্চম দিনের 1 ঘন্টার কিছু সময় পার হয়েছে এবং আমরা যেটি দেখছি ব্যাপক উপস্থিতি এখন লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আসলে যে নগদ অর্থ সংগ্রহ বুথ আছে সেখানে আসলে অর্থ দিচ্ছে, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ এতে অংশ নিচ্ছে। একটু আগেই আমরা যেটি দেখতে পেয়েছি, একটি ছোট্ট শিশু এসেছে, আজকে তার জন্মদিন, সে তার জন্মদিনের টুপি পরেই আসলে এখানে এসেছে তার জন্মদিন পালন করতে। বন্যা দুর্গত যে মানুষ আছে তাদের সাহায্য করে এবং সেই তার জন্মদিনটি উদযাপন করতে চায়। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে বিভিন্ন যানবাহনে করে যে ত্রাণ সামগ্রী আসছে সেসব এখানকার যে স্বেচ্ছাসেবকরা আছে তারা গাড়িগুলো আনলোড করছে এবং বিভিন্ন আমরা ব্যক্তিগত উদ্যোগে যেমন এই কদিন দেখেছি, এখন কিন্তু প্রাতিষ্ঠানিক উদ্যোগের যে ত্রাণ সেগুলোর সংখ্যাটা বেড়েছে। এবং এদিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, তাদের যে বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহ করা হয়েছে সেগুলো বন্যা দুর্গত এলাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এবং তারা প্রতিদিনই 50 থেকে 60টি করে ট্রাক আসলে পাঠাচ্ছেন ঢাকার বাইরে যে বন্যা দুর্গত এলাকাগুলো আছে সেসব এলাকায় এবং প্রতিটি ট্রাকে তারা 800 থেকে 1000টি প্যাকেজ আসলে করে দিচ্ছে এক এক পরিবার করে এবং পর্যাপ্ত পরিমাণ পানি আসলে তারা ব্যবস্থা করছে। যেমন আমরা যে কয়দিন ধরে আসলে শুনছি বন্যা দুর্গত এলাকাগুলোতে সুপেয় পানি অর্থাৎ পানির সংকট দেখা দিয়েছে, সেই পানি সংকট মোকাবেলায় তারা আসলে পানি নিয়ে যাচ্ছে বেশি করে, আমাদেরকে যেটি জানিয়েছে। এবং দুর্গম এলাকায় আসলে কিভাবে ত্রাণ পৌঁছানো যায় সেসব আসলে তারা জানিয়েছে। এবং গতকাল পর্যন্ত তারা যে নগদ অর্থ সংগ্রহ করেছে সে টাকার পরিমাণ 5,23,00,000 টাকা এবং সারা দিন ব্যাপী আজকে সকাল 10টা থেকে শুরু হয়েছে এই ত্রাণ কার্যক্রম, অর্থাৎ সংগ্রহ কার্যক্রম চলবে রাত 10টা পর্যন্ত। এবং এভাবেই আমরা জানতে চেয়েছিলাম এই ত্রাণ সংগ্রহ কার্যক্রম কতদিন চলবে, তারা আমাদেরকে জানিয়েছে যে যতদিন প্রয়োজন থাকবে ততদিনই আসলে এই ত্রাণ সংগ্রহ কার্যক্রম চালাবে। তো টিএসসি থেকে ত্রাণ সংগ্রহের এই ছিল আমার কাছে এবং আমরা এখন এই মুহূর্তে চট্টগ্রামে আছে আমাদের সহকর্মী শফিকুল আলম, আমরা চলে যাচ্ছি তার কাছে। মনির, ঢাকার মতো চট্টগ্রামেও কিন্তু সংগ্রহ চলছে গণত্রাণ কর্মসূচি, যেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমন্বয়ে কিন্তু সেই এখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আপনারা একটু দেখানোর চেষ্টা করি, এগুলো লাইন ধরে কিন্তু বিভিন্ন নারী পুরুষ সর্বস্তরের মানুষ কিন্তু সেখানে টাকা পয়সা কিন্তু নগদ টাকা দিচ্ছেন এবং বিভিন্ন জিনিসপত্র সেখানে দিচ্ছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন সেখানে তারা বাইরে 16 শহর রেল স্টেশনের ভেতর বাইরে একটু টেবিল বসে কিন্তু সেই ত্রাণগুলো সংগ্রহ চলছে। আবার ঢাকায় যেভাবে হচ্ছে ঠিক একইভাবে চট্টগ্রামেও কিন্তু সমন্বয়দের পক্ষ থেকে কিন্তু এই ত্রাণ কর্মসূচি
তারা পরিচালনা করছেন এবং যারা সমন্বয়ক আছে তাদের পক্ষ থেকে সেই ত্রাণ কর্মসূচি নেওয়া হচ্ছে। তারা বলছে যে এই কয়দিনে 7 লাখেরও বেশি বা 6.5 লাখ থেকে 7 লাখ টাকারও বেশি নগদ টাকা তাদের উঠেছে এবং যে পণ্যগুলো উঠেছে, যেই শুকনো খাবাসে যে পানি যেগুলো উঠেছে সেগুলো চট্টগ্রামে যে বন্যা কবলিত এলাকা বিশেষ করে 9টি উপজেলা ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়া, রাউজান এবং জেলা খাগড়াছড়িতে কিন্তু সেই সেবাগুলো তারা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে। একটু দেখানোর চেষ্টা করি যেখানে এই পণ্যগুলো বাইরে কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ এখানে সাধারণ মানুষ কিন্তু এসে টাকা দিয়ে যাচ্ছেন, বিভিন্ন জিনিসপত্র দিয়ে যাচ্ছেন। পাশাপাশি আরেকটি স্টোর রুম রাখা হয়েছে 16 রেল স্টেশনের সামনে। সেই স্টোর রুমের ভেতরে কিন্তু বিভিন্ন পণ্যগুলো অর্থাৎ বিভিন্ন কাপড় যেগুলো দেওয়া জন্য রাখা হয়েছে সেগুলো কিন্তু স্টোর রুমে কিন্তু রাখা হয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে যে স্টোর রুম রয়েছে, এখানে যে কাপড় চোপড়গুলো দেওয়া হচ্ছে, নতুন এবং পুরাতন যে কাপড় চোপড়গুলো দেওয়া হচ্ছে সেগুলো এখন এখানে স্টোর রুমে রাখা হয়েছে। বিভিন্ন খাবার সামগ্রীও রয়েছে। তো মানুষের হাত ধরে কিন্তু যেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে, এটাই হচ্ছে আসলে তারা বলছেন এটাই হচ্ছে এরকম বাংলাদেশে তারা চেয়েছেন। এবং শিশু কিশোর থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, নারী পুরুষ সবাই কিন্তু দীর্ঘ লাইনে ধরে কিন্তু সকাল থেকেই দিচ্ছে, গত 4 দিন ধরে এভাবে দিচ্ছে বিভিন্ন সামগ্রী। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের 16 শহর থেকে যে কেন্দ্রীয়ভাবে যে কন্ট্রোল রুম খুলে গিয়ে যে ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে সেটির সর্বশেষ তথ্য। এবার ভেঙে দেওয়া হলো এস আলমের নিয়ন্ত্রণে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংক SIBL এর পরিচালনা পর্ষদ। একই সঙ্গে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার SIBL এর ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো এক আদেশে বাংলাদেশ ব্যাংক জানায় নতুন পর্ষদে পরিচালক হিসেবে ব্যাংকটির উদ্যোক্তা শেয়ার হোল্ডার মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার রেজাউল হককে নিযুক্ত করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সাদিকুল ইসলাম, রূপালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোর্শেদ আলম খন্দকার ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ আনোয়ার হোসেন। এই আদেশে বলা হয় আমানতকারী ব্যাংকের স্বার্থ সংরক্ষণ এবং সুশাসন নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের বাজারে বেড়েই চলছে স্বর্ণের দাম। 3 দিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরির দাম বেড়েছে 1936 টাকা। রোববার স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন দাম অনুসারে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে 1,27,942 টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া 21 ক্যারেটের স্বর্ণের ভরি 1,21,122 টাকা, 18 ক্যারেট 1,04,684 টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি 86,547 টাকায় বিক্রি হবে। আজ থেকে বাজারে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। বরাবরের মতো এবারও স্বর্ণের দাম বাড়ার পেছনে স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দর বৃদ্ধিকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। দাম বেড়েছে পেঁয়াজ, মরিচ ও বিভিন্ন সবজির। কারওয়ান বাজারে দেখা যায় সরবরাহ সংকটের অজুহাতে বাড়তির দিকে বেশিরভাগ সবজির দাম। কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। 1 কেজি সবজি কিনতে গুনতে হচ্ছে সর্বনিম্ন 40 টাকা। কেজিতে 40 টাকা বেড়ে 200 টাকা বিক্রি হচ্ছে কাঁচা মরিচ, আর 5 থেকে 7 টাকা বেড়ে দেশি পেঁয়াজের দাম থেকেছে 120 টাকা। তবে আগের মতোই ব্রয়লার 160 টাকা ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা। গতকাল ছিল আপনার এলো 160 টাকা, তার আগে ছিল আপনার 200 টাকা, 240 টাকা, আজকে আবার 200 টাকা। পেঁপে 35, 40, লাউ 60 টাকা, 50 টাকাও বিক্রি করি। বেগুন 70 টাকাও, আজকে বেগুনের দামও বেশি, 70 টাকা 60 টাকা বিক্রি করি। আমি যে বলবো যে কোনোটা কমছে, একটাও কমে নেই। আজকে সবই আটার দাম বাড়ছে, কিছুটা বাড়ছে, কেজিতে 7-8 টাকা কেজিতে বাড়ছে বর্তমানে। গাজর কিনছিলাম গত পরশু দিন আমি একটু কম, আজকে একটু বাড়তি। আলু কিনছি এক পাল্লা যেমন 260 টাকা দিয়ে, আজকে কিনছি 280 টাকা, মানে কিছুটা বাড়তি। বাজার আগে তো অনেক কম আছে, বন্যের কারণে মুরগির দাম কমে গেছে। ব্রয়লার দাম তেমন কম হয় না, পাকিস্তানের দাম কমেছে, দেশের দাম কমেছে কিছু। আজকে বয়লার বেচেছি 60-65 টাকা, আর সোনালী বেচতেছি আপনার 220 টাকা থেকে 240 টাকা পর্যন্ত বেচতেছি। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ, সরাসরি যাচ্ছে তার কাছে। কাজল,
রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলেই কিন্তু বৃষ্টি চলছে। রাজধানীতে এখন আমরা দেখছি কারণ বাজারে কিন্তু বলা চলে যে টিপটিপ করে বৃষ্টি চলছে, ঝিরঝির করে যেটি বলি। সব মিলিয়ে বৃষ্টির কারণেই যদি বলি যে বিভিন্ন জায়গায় যে বৃষ্টি সেটির প্রভাব পড়েছে কাঁচা বাজারে, অর্থাৎ দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে যে সবজিগুলো চলে আসে, মাছ আসে, মাংসের যে চাহিদা, মুরগি বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু রাজধানীতে আসে। সেই ক্ষেত্রে পরিবহন সংকট কিংবা সবজির ক্ষেত থেকে সবজি ওঠানো সব মিলেই যে একটা সংকট তৈরি হয়, সেটি কিন্তু রাজধানী বাজারে প্রভাব পড়ে এবং সেই ধারাবাহিকতা কিন্তু গত কয়েকদিন ধরে যে অবস্থা, সেই ধারাবাহিকতা আজকে আমরা দেখছি যে সোমবার ছুটির দিন, তবুও ক্রেতা সমাগম কম এক প্রতিকূল আবহাওয়ার কারণে। সাথে হচ্ছে সরবরাহ সংকটের কারণে সবজির দাম কিন্তু বাড়তি, 10 থেকে 15 টাকা, কোনোটি 5 টাকা 60 টাকা কিন্তু বেড়েছে। সর্বনিম্ন আমরা দেখেছি যে 35 টাকা বিক্রি হচ্ছে বলা চলে যে পেঁপে, এছাড়া 40 টাকা কেজি বিক্রি হচ্ছে পটল, এছাড়া অন্য অন্য সবজিগুলো সেটি 70 টাকা এবং বরবটি দেখেছি কোনো জায়গায় 80, কোনো জায়গায় 100 টাকা কেজিতেও বিক্রি হচ্ছে। কারণ হিসেবে বলা চলে যে পানি পেলে কিছু সবজি যেমন তরতাজা থাকে, আবার কিছু সবজি বেশি পানি পেলে বেশিক্ষণ ধরে, বেশি সময় ধরে সেটি কিন্তু আবার পচন তৈরি হয়। সেক্ষেত্রে কিছু অংশ সবজি নষ্ট হয়ে যায় ক্ষেত থেকে তোলার সময়, আবার বাজারে এসেও সেটি আবার বাছাই প্রক্রিয়া কিছু সবজি নষ্ট হয়ে যায়। সব মিলেই বিক্রেতারা বলছেন যে বাড়তি দামগুলো এজন্যই যোগ হয়ে যায় এই পণ্যের সাথে, বিভিন্ন পণ্যের সাথে। আর অন্যদিকে যদি বলি যে পেঁয়াজের দামও একইভাবে সংকট, প্রতিকূল আবহাওয়ার কারণে পরিবহনগত সমস্যা থাকার কারণে দাম বাড়ছে, যেটি বলেছেন পেঁয়াজের বিক্রেতারা এবং পাইকাররা। 5 থেকে 60 টাকা কি 10 টাকা পর্যন্ত বেড়েছে প্রতি কেজিতে। এখন কারণ বাজারে বিক্রি হচ্ছে 110 টাকা, 120 টাকা, যেটি 110 টাকা কিনছেন, কেউ 116 টাকা, 120 টাকা কিন্তু দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি, যেটি কদিন আগেও ছিল 110 টাকা। আমরা খুচরা পর্যায়ে বিভিন্ন অলিগলিতে পেতাম, সেটি কিন্তু এখন কিন্তু দাম কিছু বাড়তি। তবে তারা এটিও আশান্বিত করেছেন যে আবহাওয়া ঠিক হয়ে গেলে দাম কিন্তু আবার নিম্নমুখী চলে আসবে পেঁয়াজের। আর যদি বলি যে আলুর দাম কিছুটা বাড়তি, আর অন্যান্য মাছ এবং মাংসের দাম অনেকটাই কম, আগের মতোই আছে। যদি বলি যে মুরগির দাম অনেকটাই কমেছে, যেটি 180 টাকা 200 টাকা পর্যন্ত ছিল ব্রয়লার, সেটি কিন্তু 160 টাকা বিক্রি হচ্ছে। সোনালিও বলা যায় 340, 350, সেটি এখন 220 থেকে 240 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর মাছের দর বলা চলে 1 মাস যাবত যেভাবে বেড়েছে সেভাবেই কিন্তু বাড়তি দামই কয়েকদিন ধরে স্বাভাবিক রয়েছে। অন্যদিকে বন্যা কবলিত কারণে কিন্তু চালের বাজার এখনও বলা হচ্ছে সেই ধারাবাহিকতা এখনও স্বাভাবিক রয়েছে। তো আমার কাছে এই ছিল রাজধানী কাঁচা বাজার থেকে সবশেষ। কাঁচা বাজারের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কাউরান বাজারে। বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে পারছেন না জেলেরা, যারা যাচ্ছেন তাদের জালে মিলছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। এই কারণে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কমে গেছে ইলিশের সরবরাহ, সঙ্গে বেড়েছে দামও। সংশ্লিষ্টরা বলছেন মাছ শিকারের প্রয়োজনীয় উপকরণের মূল্য বৃদ্ধির কারণে সহসায় কমছে না দাম। 65 দিনের সরকারের নিষেধাজ্ঞা কাটিয়ে 23 জুলাই সাগরে নামেন জেলেরা। তবে বৈরী আবহাওয়ার কারণে গত 1 মাসের বেশি সময় তাদের থাকতে হয়েছে উপকূলের কাছে। যারা সাগরে যাচ্ছেন তাদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। সাগরে মাছ না পাওয়ার কারণে ইলিশের সরবরাহ একেবারে কমে গেছে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে, সঙ্গে বেড়েছে দামও। সংশ্লিষ্টরা বলছেন মাছ শিকারের প্রয়োজনীয় উপকরণের মূল্য বৃদ্ধির কারণে সহসায় কমছে না ইলিশের দাম। নদীতে প্রচুর মাছ আছে, কিন্তু মাছ আবহাওয়ার রেটে আমরা ভালো পাইতে পারতেছি না। সবেমাত্র মাছ ইলিশের মৌসুম শুরু হয়েছে, যার কারণে দাম একটু বেশি। ইলিশ কম দামে দেশ খাইতে পারবেন না। তেলের দাম বাজারের দাম না কমলে ইলিশ কম দামে ব্যস্ত চাইলে বাইরে যেতে পারবে না, সাগরে যেতে পারবে না। মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য মতে নিষেধাজ্ঞার পর গত 1 মাসের বেশি সময়ে পাথরঘাটায় মাছ বিক্রি হয়েছে 523 মেট্রিক টনের বেশি, যার মধ্যে ইলিশ ছিল 293 মেট্রিক টনের বেশি। মাছের উৎপাদন বৃদ্ধিতে মোহনা অঞ্চলকে অভয়াশ্রম ঘোষণা করার দাবি গবেষকদের। গভীর সমুদ্রে মাছ ধরুক, নদীর মধ্যে মাছ ধরুক, বাট মোহনা অঞ্চলটা সেফেস্ট পজিশনে যদি রাখতে পারি তাহলে পরে আমাদের এই যে সুফলটা আমরা পেতে পারতাম আরো বেশি করে, সেই সুফলটা আমরা পেতে পারবো বলে আশা করি। বৈরী আবহাওয়ার কারণে আশানুরূপ মাছ না পাওয়ায় তারা নিরাপদ স্থানে ফেরত আসে, ফলে অত্র অবতরণ কেন্দ্রে মাছের অবতরণ কমে গেছে এবং সরকারি রয়্যালটি টোলও কমে গেছে। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ বিক্রির মোট অর্থের 1.25% হারে রাজস্ব আদায় করে সরকার। সময় সংবাদ, বরগুনা। এই সময়ের বাণিজ্য। ভিসা জটিলতা, মিশনগুলোতে হয়রানি, লাশ পরিবহনে বিড়ম্বনা সহ প্রবাসীদের সমস্যা নিরসনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমিরাত প্রবাসীরা। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নতুন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
রেমিটেন্সের প্রতি প্রবাহ বেগবান করতে সমস্যাগুলো নিরসন খুবই জরুরি বলে মনে করেন প্রবাসীরা। শিবলি আল সাদিকের রিপোর্ট। সরকার পরিবর্তনের পর রেমিটেন্স প্রবাহ আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। নতুন সরকারের প্রতি রেমিটেন্স যোদ্ধাদের এই আস্থার জায়গাটি ধরে রাখার জন্য তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসনে অন্তর্বর্তী সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করেছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। সম্প্রতি দেশের বিভিন্ন সমস্যার কারণে আমরা প্রবাসীরা এই রেমিটেন্স পাঠাইতে পারি নাই। এখন আমরা আবার সকলেই মোটামুটি চালু করছি রেমিটেন্স বৈধ পথে ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠাই দিচ্ছি। ভবিষ্যতে এটা আরো বৃদ্ধি পাবে। আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টার সংযুক্ত আরব আমিরাত সফরের মাধ্যমে এই দেশের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করে এই সমস্যাগুলোর সমাধান খুব তাড়াতাড়ি করা উচিত। প্রণোদনা 2.5% থেকে 5% করা দীর্ঘদিনের দাবি প্রবাসীদের। এছাড়া ভিসা জটিলতা, লাশ পরিবহনে বিড়ম্বনা, কাস্টমসে হয়রানি সহ পরিবার পরিজনের জানমালের নিরাপত্তার বিষয়টি তারা নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছে তুলে ধরতে চান। নতুন সরকার যদি আমাদেরকে 5% প্রণোদনা দেয় তাহলে রেমিটেন্সের প্রবাহ কিন্তু আরো বাড়বে। আমাদের ভিসার একটা সঠিক সমাধান দরকার। প্রবাসীদের মালামাল পরিবহনে মোবাইল সহ প্রয়োজনীয় দ্রব্যাদির উপর থেকে কর প্রত্যাহার এবং বাংলাদেশ মিশনে হয়রানি বন্ধ। প্রবাসীদের প্রত্যাশা নতুন উপদেষ্টা আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো সফর করে জটিল সমস্যাগুলো চিহ্নিত করবেন। 2012 সালের পর থেকে আমিরাতে বারবার প্রবাসীরা ভিসা জটিলতা নিয়ে বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। তারপরেও প্রবাসীরা এই দেশটি থেকে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে যোগান দিয়েছেন। এই ধারা অব্যাহত রাখতে তারা অন্তর্বর্তী সরকারের প্রতি প্রবাসীদের সমস্যা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে আহ্বান জানিয়েছেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। শামীম ইসলাম সাগর নামে এক প্রবাসী বাংলাদেশিকে মালদ্বীপের ভেলেন আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। তার কাছে থাকা 81,030 মার্কিন ডলার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মালদ্বীপ এভিয়েশন সিকিউরিটি কমান্ড জানায়, ঢাকার উদ্দেশ্যে মালদ্বীপ বিমানবন্দর ত্যাগ করার সময় আচরণবিধি সন্দেহজনক হলে শামীম ইসলাম সাগর নামের ওই ব্যক্তির ব্যাগ তল্লাশি করা হয়। এক পর্যায়ে খাবারের একটি প্যাকেট থেকে ডলার উদ্ধার করা হয়। এই ডলার পাচারের সঙ্গে অবৈধ হুন্ডি ব্যবসায়ীরা জড়িত বলে ধারণা করা হচ্ছে। দেখছেন এই সময়ের বাণিজ্য খেলার খবর। মাত্র 4 দিনের ব্যবধানে 43 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার ছাড়ালো সুপারস্টার রোনালদোর ইউটিউব চ্যানেল ইয়োর ক্রিস্টিয়ানো। তুমুল জনপ্রিয়তা ইতোমধ্যে তার আপলোড করা ভিডিও থেকে 174 মিলিয়নের বেশি ভিউ পেয়েছেন, যাতে তার আয় হয়েছে 100 মিলিয়ন ইউএস ডলারের বেশি। এছাড়াও ইউটিউবের বিজ্ঞাপন থেকে মাসে 5 মিলিয়ন ইউএস ডলার আয়েরও সম্ভাবনা রয়েছে এই চ্যানেলটির। মাঠে কিংবা মাঠের বাইরে ক্রিস্টিয়ানো রোনালদো এমন একটি নাম যে নামের পাশে রেকর্ডের পর রেকর্ড যুক্ত হয়েই চলেছে। এক একটা কীর্তি যেন রনকে পৌঁছে দিচ্ছে অনন্য উচ্চতায়। CR7 যে ফুটবলের বাইরেও কতটা জনপ্রিয় তারই এক নজির দেখলো এবার পুরো বিশ্ব। অবসর সময় যাপন কিংবা মজার ছলে ইউটিউব চ্যানেল খুলেছেন পর্তুগিজ মহাতারকা। ইয়োর ক্রিস্টিয়ানো নামে সেই ইউটিউব চ্যানেল মাত্র 1 ঘন্টায় ছাড়িয়ে যায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, যাতে গড়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডও। আর 24 ঘন্টার মধ্যে ছাড়িয়েছে 24 মিলিয়ন সাবস্ক্রাইবার। আর বর্তমানে ইয়োর ক্রিস্টিয়ানো চ্যানেলটি ছাড়িয়েছে 43 মিলিয়ন সাবস্ক্রাইবার, যা এর আগে করতে পারেনি কোনো ইউটিউব চ্যানেল। জনপ্রিয় ইয়োর ক্রিস্টিয়ানো চ্যানেলটি মাত্র 22 মিনিটে ছুঁয়েছে 1 লাখ সাবস্ক্রাইবার। চ্যানেলটি খোলার 47 মিনিটের মধ্যে 1 মিলিয়ন ও 12 ঘন্টার মধ্যে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার যোগ হয়। তাতে সিলভার, গোল্ডেন ও ডায়মন্ড প্লে বাটনও জিতেছে চ্যানেলটি। ইতোমধ্যে রোনালদো তার এই ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছেন, যে ভিডিওগুলোতে 174 মিলিয়নের বেশি ভিউ হয়েছে। মাত্র 4 দিনের ব্যবধানে তার এই ইউটিউব চ্যানেলের জনপ্রিয়তায় ভক্তদের মনে একটা প্রশ্ন উকি দিতেই পারে, এই চ্যানেল থেকে কত অর্থ উপার্জন করছেন রোনালদো?
ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড রেট অনুযায়ী ইউটিউবে প্রতি 1000 ভিউর জন্য $6 দেওয়া হয়। ইতোমধ্যেই রন তার ইউটিউব চ্যানেলে 20টি ভিডিও পোস্ট করেছেন। হিসেব অনুযায়ী প্রতি 1 মিলিয়নের জন্য 1200 থেকে $6000 মার্কিন আয় হয়ে থাকে। সব মিলে মোটে 4 দিনের মধ্যে এই ইউটিউব চ্যানেল থেকে $100 মিলিয়ন উপার্জন করেছেন CR7। এত কম সময়ে যা এখন পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলই করতে পারেনি। আর ইয়োর ক্রিস্টিয়ানো চ্যানেলে বিজ্ঞাপন থেকে মাসে প্রায় $5 মিলিয়ন মার্কিন উপার্জনেরও ধারণা করা হচ্ছে। তার এই ইউটিউব চ্যানেলে গড়ে 400 মিলিয়ন ভিউয়ারশিপ পাওয়ারও সম্ভাবনা রয়েছে। রোনালদো ইউটিউব অ্যাকাউন্ট খোলার আগে তার সম্পদের পরিমাণ ছিল $500 মিলিয়ন। এবার তার এই চ্যানেল থেকে আয়ে সম্পদের পরিমাণ আরও বাড়বে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রামে তুমুল জনপ্রিয়তায় মোটা অঙ্ক উপার্জন করেছেন এই পর্তুগিজ সুপারস্টার। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাতভর বৃষ্টিতে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি। দুর্গত 11 জেলায় মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ক্ষয়ক্ষতি 2000 কোটি টাকার বেশি, জানালেন উপদেষ্টা। কয়েকদিনের বৃষ্টির প্রভাব রাজধানীর কাঁচা বাজারে সরবরাহ সংকটে সব ধরনের সবজি কেজিতে বেড়েছে 15 টাকা। ঝাল ও ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচ, পেঁয়াজের। এই ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।